সাউথ কোরিয়াকে একটি ট্রানজিট পিরিয়ড হিসেবে নিয়ে এই দেশে এসে আসলে পড়ালেখা করে অন্য দেশে যাওয়ার যে বাজেটটা সেটা খুব সহজভাবে ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিফাত ইবনে কামাল সাউথ কোরিয়া থেকে বলছি। তো আপনারা যারা সদ্য এইচএসসি পাস করেছেন বা ব্যাচেলর কমপ্লিট করেছেন, যারা আসলে পরবর্তী পড়ালেখার জন্য আসলে সাউথ কোরিয়াতে আসার প্ল্যান করছেন বা যারা আসলে খুঁজছেন যে পরবর্তী পড়ালেখা করার জন্য আমার কোন দেশটা ভালো হবে, তার মধ্যে যদি সাউথ কোরিয়া আপনার অপশনে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওটা দেখলে আসলে আপনি অনেকটা আইডিয়া করতে পারবেন যে সাউথ কোরিয়া আপনার পরবর্তী পড়ালেখার ডেস্টিনেশন হিসাবে কতটা ভালো হতে পারবে, কতটা খারাপ হতে পারবে। আসলে সাউথ কোরিয়া কেন আপনার চয়েস করা উচিত বা কেন আপনার চুজ করা উচিত, কেন আপনার চুজ করা উচিত না, কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে আপনি আসলে বুঝবেন যে সাউথ কোরিয়ার ব্যাড সাইডগুলো কোনগুলো এবং সাউথ কোরিয়ার তুলনামূলক ভালো সাইডগুলো কোনগুলো, যেগুলোর জন্য আসলে আপনি সাউথ কোরিয়াতে স্টাডি করতে আসতে পারেন বা কেন আপনি সাউথ কোরিয়াতে আসলে স্টাডি করতে আসবেন না, সে বিষয়ে একটা প্রপার ধারণা পাবেন এবং আসলে আপনি আইডিয়া করতে পারবেন যে মানে আপনি ডিসিশন মেকিং করতে আসলে সাহায্য করবে যে সাউথ কোরিয়া আপনি আসবেন কি না। তো আসলে আজকের ভিডিওটা শুরু করা যাক যে সাউথ কোরিয়াতে আপনার আসা উচিত হবে কি না। তো সাউথ কোরিয়াতে আসার ব্যাড সাইডগুলো, তুলনামূলক ব্যাড সাইড যেগুলো, সেগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং ভালো সাইডগুলো যেগুলো আছে সেগুলো আমি আজকের ভিডিওতে আলোচনা করব, তাতে আপনাদের ডিসিশন মেকিংয়ে এটা সুবিধা করবে। তো আগে আমি খারাপ সাইডগুলো বলি, কারণ আমাদের বাংলাদেশে একটি প্রবাদ আছে যে আগে তিতা পরে মিঠা ভালো। তো আমি আগে তিতা সাইডগুলো বা খারাপ সাইডগুলো আপনাদেরকে বলি, তারপর আমি ভালো সাইডগুলো আলোচনা করব। তো খারাপ সাইডগুলোর মধ্যে প্রথমে যদি আমি বলি তাহলে হলো ভিসা রেশিও। সাউথ কোরিয়াতে আসলে ভিসা রেশিও যে খুব ভালো এমন না, কাইন্ড অফ 50-50 বা 60-40 সিচুয়েশন থাকে সাউথ কোরিয়াতে। কিছু ইউনিভার্সিটিতে কখনো ভালো ভিসা হয়, কিছু ইউনিভার্সিটিতে কখনো ভালো ভিসা হয় না, কিছু এরিয়াতে কখনো ভালো ভিসা হয়, কিছু এরিয়াতে কখনো ভালো ভিসা হয় না। ভিসা রেশিও আসলে সাউথ কোরিয়াতে খুব ফ্র্যাকচুরেট করে, কোনো বছর ভালো হয়, কোনো বছর খারাপ হয়, কিন্তু খুব তুলনামূলক খুব যে ভালো ভিসা রেশিও সাউথ কোরিয়াতে এইটা না। তবে হ্যাঁ, ভিসা রেশিও যে খুব খারাপ তাও বলা যাবে না, তবে খুব যে ভালো ভিসা রেশিও সেটা না। তো এটাকে আমি আসলে ব্যাড সাইড হিসাবে ধরছি। আর সাউথ কোরিয়াতে কখন কোন ইউনিভার্সিটির ভিসা রেশিও হবে অনেকেই জানতে চান যে সাউথ কোরিয়াতে ভাই আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, এটার ভিসা রেশিও কেমন, আমার আইএলটিএস এত, আমি কি ভিসা পাবো কিনা। তাদের জন্য বলছি সাউথ কোরিয়াতে আসলে ভিসা ফিক্সড না। আপনি ভালো রেজাল্ট করলেই যে আপনি সাউথ কোরিয়াতে আসতে পারবেন বা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন বলেও আপনি যে ভিসা আপনার শিওর আছে এরকম কোনো বিষয় নেই। ভিসা রেশিওটা খুবই ফ্র্যাকচুরেট করে সাউথ কোরিয়ার। তারপর আরেকটা খারাপ জিনিস যেটা আপনি সাউথ কোরিয়াতে আসার পর টের পাবেন, সেটা হলো যে সাউথ কোরিয়ার ল্যাঙ্গুয়েজ প্রবলেম। আপনি যদি ল্যাঙ্গুয়েজ না জানা থাকে, আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানি না, আমি কি সাউথ কোরিয়াতে যে পড়ালেখা করতে পারবো কি না, বা আমি সাউথ কোরিয়াতে পড়ালেখা তো করতে পারবো বাট আমি জব করে আসলে আমার খরচটা বেয়ার করতে পারবো কিনা। তো আসলে তাদের জন্যই বলছি যে সাউথ কোরিয়াতে আপনি যদি ল্যাঙ্গুয়েজ না জানেন আপনার লাইফটা আসলে খুবই কষ্টকর হয়ে যাবে সাউথ কোরিয়ার মধ্যে, কারণ সাউথ কোরিয়ানরা ইংরেজিতে মোটামুটি অনেকটা দুর্বল। তারা আসলে নর্মাল ইংরেজি যেগুলো আমরা বলি, আপনার কিছু ট্যুরিস্ট জোন ছাড়া আসলে নর্মাল সাউথ কোরিয়াতে খুব বেশি ভালো জানে না তারা। লাইক আমি একটি বড় সিটিতেই থাকি, খোয়াংজু, যেটা একটি মেট্রোপলিটন সিটি সাউথ কোরিয়ার। বাট এখানে আসলে আমরা যদি শপে যাই বা কোথাও যাই, সেখানে আসলে আমরা ইংরেজির ব্যবহার মানে তুলনামূলকভাবে করতেই পারি না, এই হলো একটা বিষয়। তো ইংরেজি খুবই কম জানে সাউথ কোরিয়ান লোকেরা, সেই জন্য আপনি জব সেক্টরে বলেন বা জব এরিয়াতে বলেন বা আপনি অন্যান্য যে কোনো কাজেই বলেন বা কাজ ছাড়াও আপনি পড়ালেখা সংক্রান্ত জায়গাতেও আসলে ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনাকে মোটামুটি একটা ভালো কষ্টকর লাইফ লিড করতে হবে সাউথ কোরিয়াতে। এবং জব সেক্টরে যদি আপনি জবে যান, সেক্ষেত্রে আপনার যদি ল্যাঙ্গুয়েজ না জানা থাকে, সেক্ষেত্রে আসলে আপনাকে খারাপ আচরণের সম্মুখীন হতে হবে, কাজ থেকে বের করে দেওয়ার সম্মুখীন হতে হবে, এই ধরনের জিনিসও কিন্তু ঘটে থাকে। তারপর যে জিনিসটা সেটা হলো সাউথ কোরিয়ানরা আমার মতে নট দ্যাট ফ্রেন্ডলি, নট দ্যাট মানে বলা যায় যে খুব বেশি ফ্রেন্ডলি না, বন্ধুত্ব সুলভ না, এবং তাদের মধ্যে কিছুটা হলেও রেসিজম আছে। সেটা তারা বুঝুক আর না বুঝুক, আমি ফিল করি যে তারা রেসিজম বা মানে কিছুটা হলেও রেসিজম তাদের মধ্যে আছে। যেমন আমি আমার পুরাতন একটি ভিডিওতে বলেছিলাম, ফাহাদের সাথে যে ভিডিওটা করেছি, যে গায়ের রং দেখে আসলে আমি অনেকটা রেসিজম ফেস করে থাকি, বা আমাদের দাড়ি আছে বা মেয়েরা হিজাব পরলে অনেক সময় অনেক এরিয়াতে প্রবলেম হয় বলতে আসলে তারা আপনার হিজাব খুলে ফেলবে বা আপনাকে
ধরে কোনো মানে অত্যাচার করবে, বিষয়টা এমন না হলেও আসলে তারা আপনাকে এড়িয়ে যাবে। জিনিসটা আসলে আপনার মেন্টাল হেলথের প্রতি খুবই অবিচার করা হয়, মেন্টাল হেলথে আসলে খুব প্রবলেম হয়। তো এই হলো একটা বিষয় যে রেসিজম অ্যান্ড নট দ্যাট ফ্রেন্ডলি সাউথ কোরিয়ানরা। তারপর আরেকটা জিনিস আছে, সেটা হলো স্পাউস ভিসায়। সাউথ কোরিয়াতে যারা মাস্টার্স প্রোগ্রামে আসবেন তারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি স্পাউস ভিসায় আসলে নিতে পারবো কিনা। তো সাউথ কোরিয়ার যে স্পাউস ভিসা বলেন বা পিআর সিস্টেম বলেন, যেটা সাউথ কোরিয়াতে আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপ ভিসা বলেন, এই দুইটাই কিন্তু সাউথ কোরিয়াতে আনা বা পাওয়া সো টাফ। আপনি যদি বিয়ের পর আপনার ওয়াইফকে নিয়ে আসতে চান সাউথ কোরিয়াতে, তাহলে আসলে আপনার ওয়াইফকে আনার যে ডকুমেন্টসগুলো আছে বা যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আসলে ফুলফিল করাটা অনেক বেশি টাফ। এবং আসলে আপনার এরপর ব্যাংক ম্যাচুরিটি দেখান লাগে, আরও অনেক ধাপ আছে, সেগুলো মেনটেন করে ওয়াইফকে নিয়ে আসা, তারপর তার কস্ট এখানে বেয়ার করাটা সো টাফ। তো স্পাউস ভিসাটাও স্পাউস নিয়ে আসাটাও কোরিয়াতেও অনেক কঠিনই বলা যায়। এবং পিআর সিস্টেম যেটা, সেটার জন্য আসলে অনেক লং একটা টাইম সাউথ কোরিয়াতে আপনার থাকতে হয় এবং অনেকগুলো রুলস আছে, পয়েন্ট কালেকশনের বিষয় আছে, সেগুলো কালেক্ট করে তারপর আপনাকে ধাপে ধাপে আপনি আসবেন তো D2 ভিসায়। D2 ভিসা থেকে আপনার E7 থেকে F2 থেকে F5, এরকম এই ক্রাইটেরিয়াগুলোতে যেতে যেতে বা ভিসা স্ট্যাটাসগুলো এভাবে চেঞ্জ করতে করতে আপনার অলমোস্ট 10 থেকে 12 বছর 13 বছর লেগে যায়। তো এটা খুবই সময় সাপেক্ষ এবং কঠিন একটা বিষয়। সেই তুলনায় ইউরোপে আসলে ইউরোপ বা আপনার অন্যান্য দেশে আরও সহজে ভিসা পাওয়া যায়। এই হলো খারাপ দিকগুলো আমি সাউথ কোরিয়া সম্পর্কে বললাম। এখন আসুন আসলে সাউথ কোরিয়াতে আপনার কেন পড়ালেখা করতে আসা উচিত, কি কি বেনিফিটের কারণে আসলে আপনার সাউথ কোরিয়াতে আসা উচিত। প্রথম যে জিনিসটা সেটা হলো সাউথ কোরিয়ার টিউশন ফি অনেক লো বলতে আসলে এখানে ইনকাম সাপেক্ষে আপনি এখানে যদি আসেন ইনশাল্লাহ যে পরিমাণ আয় করতে পারবেন আপনি, সেই তুলনায় আসলে সাউথ কোরিয়ার টিউশন ফিগুলো অনেক লো। আপনি সেমিস্টার ব্রেকে কাজ করে মোটামুটি টিউশন ফি উঠিয়েও আপনার মোটামুটি ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট বাসায়ও পাঠানো সম্ভব হয়ে থাকে। আসলে সব স্টুডেন্টরা মোটামুটি এমনই করে। তো এখানে এই বিষয়টা হলো ভালো যে টিউশন ফি আসলে অ্যাফোর্ডেবল টিউশন ফি। আইদার আপনি যদি প্রাইভেটে যান, প্রাইভেটও মোটামুটি লো, আর যদি পাবলিকে যান সেক্ষেত্রে পাবলিক বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আরও কম টিউশন ফি, সেক্ষেত্রে আসলে আপনার বেয়ার করাটা আরও সুবিধা হয়ে থাকে। তারপর যে জিনিসটা সেটা হলো যে অ্যাফোর্ডেবল লাইফস্টাইল। সাউথ কোরিয়াতে আপনার কিন্তু খরচ অত বেশি না। সাউথ কোরিয়ান যে লাইফ লিড করতে আপনার যে প্রচুর খরচ হয়, নট লাইক দ্যাট। আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সাউথ কোরিয়াতে যে পরিমাণ ইনকাম করতে পারবেন, আপনি লাইফ আপনার খুব সুন্দর করে কাটিয়েও আপনি ইনশাল্লাহ আপনার বাসায় বা সেভিংস করার ইচ্ছা থাকলে সেভিংস করাও পসিবল হয়ে থাকে। তো সাউথ কোরিয়ার লাইফস্টাইল নট দ্যাট মানে অত বেশি হাই না। আপনার ইনকাম সাপেক্ষে যথেষ্ট লাইফ লিড মানে যথেষ্ট সস্তা বলা যায় যে লাইফ লিড করা, এবং আপনার জীবন চালানো এখানে যথেষ্ট অ্যাফোর্ডেবল। তারপর যে জিনিসটা সেটা হলো গুড এডুকেশন। সাউথ কোরিয়ান এডুকেশন খুব ভালো, বিশেষত ইঞ্জিনিয়ারিং যেই সেক্টরগুলো আছে, যেহেতু ওরা ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে বা ইলেকট্রনিক সেক্টরগুলোতে খুব এগিয়ে আছে সাউথ কোরিয়া। নর্মালি বলা যায় টেকনোলজিক্যাল এরিয়াগুলোতে সাউথ কোরিয়ান অনেক এগিয়ে। তো আপনার এখানে আসলে ওদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর মান খুবই ভালো হয়, খুবই প্র্যাকটিক্যাল পড়ালেখা হয়। আপনি যদি পড়ালেখা করতে আসেন তাহলে, আর আপনার যদি ইচ্ছা থাকে আমি পড়ালেখাই করব, তাহলে সাউথ কোরিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি যেখানে আপনি টেকনোলজি নিয়ে ভালো করে পড়ালেখা করতে পারবেন। তারপর হলো অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রাইস। অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু সাউথ কোরিয়া যে খুব হার্ড এরকম না। যারা সেলফ অ্যাপ্লিকেশন আছে তাদেরকে যদি আপনারা সামহাও জিজ্ঞেস করেন তাহলে দেখবেন যে সাউথ কোরিয়ান অ্যাপ্লিকেশন প্রসেস ইজ নট দ্যাট হার্ড। সাউথ কোরিয়ান অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু মোটামুটি সহজ, এবং আসলে এখানে আপনি সেলফ অ্যাপ্লিকেশন করেও আসতে পারবেন। অনেকে ভাবেন যে আমি এজেন্সি ছাড়া আসতে পারবো না, বাট নট দ্যাট ট্রু। এজেন্সি ছাড়াও আপনি সেলফ অ্যাপ্লিকেশন করে আসতে পারেন। আমার হয়তো খুব শীঘ্রই একটি ভিডিও আসবে যেটা মাস্টার্সে কীভাবে প্রফেসর্স ফান্ডে সেলফ অ্যাপ্লিকেশন করে আসবেন সেই বিষয়টা নিয়ে আমি কভার করব। তো আপনারা সেই ভিডিওটা খুব শীঘ্রই পেয়ে যাবেন আশা করি। তো সেই বিষয়টায় আপনারা অনেক কিছু ক্লিয়ার হতে পারবেন। তো এটাই বলছি যে সাউথ কোরিয়ার অ্যাপ্লিকেশন প্রসেস খুবই ইজি এবং খুব অ্যাফোর্ডেবল এবং রিফান্ডেবল। আপনি যদি টিউশন ফি পাঠান, মানে ইউরোপের অনেক দেশে আছে যে নন রিফান্ডেবল কিছু খরচ থাকে যেটা আপনি পাঠালেন কিন্তু পাবেন না, বাট সাউথ কোরিয়াতে আপনি কি হয় যে আপনি যদি ভিসা না পান সেক্ষেত্রে আপনার টিউশন ফিটা কিন্তু তারা রিফান্ড করবে বা ব্যাক করবে মোর দ্যান 90%। তো বলা যায় যে সাউথ কোরিয়ার এই দিকটাও ভালো যে আপনি যদি কোনো কারণে আপনার ভিসা রিজেক্ট হয় আপনি আপনার ক্যাশটা পেয়ে যাচ্ছেন। তারপর হলো স্কলারশিপ সিস্টেম। সাউথ কোরিয়াতে সবাই মোটামুটি স্কলারশিপ নিয়েই আসে। যাদের আইএলটিএস 5.5 থাকে তাদেরকেও একটা মিনিমাম স্কলারশিপ সাউথ কোরিয়ান ইউনিভার্সিটিগুলো দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি
এটা ইউনিভার্সিটি ভ্যারি করে, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম হয়, তবে মোর অর লেস আসলে আপনি 5.5 সর্বনিম্ন যেই কি বলে যে আইএলটিএসটা আছে সেটা নিয়েও আপনি আসলে একটা ভালো স্কলারশিপে সাউথ কোরিয়াতে পড়তে পারবেন। এবং প্রথম সেমিস্টার পর আপনার রেজাল্ট, আপনার ব্যাকগ্রাউন্ড বলতে আপনি বাংলাদেশে যাই পড়ালেখা করে আসুন, আপনার আইএলটিএস যেমনই হোক, আপনি যদি সাউথ কোরিয়াতে আসেন এক সেমিস্টার কাটানোর পর আপনার যে একাডেমিক রেজাল্ট সেটার উপর কিন্তু আপনার টিউশন ফি নির্ভর করবে। তো সেটাও হলো ভালো একটা বিষয় যে আপনি মোটামুটি একটা ভালো স্কলারশিপ সবসময় চালিয়ে যেতে পারবেন যদি আপনি পড়ালেখায় মোটামুটি ভালো করে করেন। তারপর যেটা হলো সেটা হলো যে অনেকেই ভাবে যে আমি সাউথ কোরিয়াতে স্টে করব, আমি আসলে অন্য দেশে পড়তে যেতে চাই, বাট আমার অত টাকা নেই, তো আমি কি করব, আমি সাউথ কোরিয়াতে আমার পড়ালেখা করতে হবে। তো মানে আমার মতামত অনুযায়ী, অ্যাজ মাই অপিনিয়ন, সাউথ কোরিয়াতে আপনি একটি ট্রানজিট কান্ট্রি হিসেবে ধরতে পারেন, যেখানে এসে আপনি আসলে আপনার মূলধন জোগাড় করবেন এবং আপনি যদি ব্যাচেলরে আসেন তাহলে মাস্টার্স করতে অন্য দেশে শিফট হয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে সাউথ কোরিয়া কিন্তু ভালো একটি দেশ। আপনি এখানে এসে পড়ালেখা করে যদি অন্য দেশে চলে যান তাহলে আসলে মানে অনার্স করে মাস্টার্সে যদি চলে যান তাহলে এই মাঝখানে পিরিয়ডে আপনি কিন্তু মোটামুটি একটা ক্যাশ জোগাড় করতে পারবেন বা একটা সঞ্চয় করতে পারবেন, যেটা দিয়ে আসলে আপনার পরবর্তী ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে অন্য দেশে যাওয়ার যে কস্ট সেটা পূরণ করতে পারবেন। এবং এখান থেকে ভিসা দাঁড়ালে আলহামদুলিল্লাহ এখান থেকে ভিসা হওয়ার চান্স খুব ভালো। তো আপনি যদি ব্যাচেলর করে মাস্টার্সে বা মাস্টার্স করে পিএইচডি বা অন্যান্য প্রোগ্রামে আপনি আসলে বাইরের দেশে যেতে চান, লাইক অস্ট্রেলিয়া, ইউরোপ, তো আপনি সেক্ষেত্রে এখান থেকে ভিসা পাওয়ার পসিবিলিটি কিন্তু খুব ভালো। এবং এখান থেকে আপনি মোটামুটি মানে আপনার তো বাংলাদেশ থেকে এত পরিমাণ ব্যাংক ব্যালেন্স বা এত পরিমাণ বাজেট দেখে আসলে অন্য দেশে যাওয়া কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে সাউথ কোরিয়া চুজ করে একটি প্রোগ্রাম পড়ে সেই প্রোগ্রামের সময় আপনি কিছু সঞ্চয় করে দেন অন্য একটা কান্ট্রিতে গিয়ে খুব সুন্দরভাবে পিআর নিয়ে থাকতে পারেন যাদের ইচ্ছে আছে। এবং যাদের ইচ্ছে নেই তারা এখান থেকে একটু ভালো পরিমাণ অ্যামাউন্ট সঞ্চয় করে ইনশাল্লাহ বাংলাদেশে যে বিজনেস করতে পারেন, যার যেটা স্বপ্ন সেটা ইনশাল্লাহ পূরণ করতে পারবেন। এই হলো একটা বিষয়। আরেকটা জিনিস যে সাউথ কোরিয়াতে কিন্তু লো আইএলটিএসে আসা যায়। লো আইএলটিএস আই মিন 5.5-এ আপনি আসতে পারবেন, যেমন নো ব্যান্ড লেস দ্যান 5। 4.5 থাকলে আপনি সেক্ষেত্রে এই কথা গ্রহণযোগ্য না। তবে 5.5 এবং কোনো ব্যান্ডে যদি আপনার 5-এর নিচে না থাকে তাহলে আপনি সাউথ কোরিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সাউথ কোরিয়াতে ইনশাল্লাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, আরেকটা ভালো জিনিস, ইউরোপের অনেক দেশে এটা হয়ে থাকে যে আপনার ভিসা ফেস করার জন্য আসলে আপনার অন্য দেশে লাইক ভারতে যেতে হয় এবং ভারতে যে আসলে ভিসা ফেস করতে হয়। আর এটা আসলে খুবই একটা মেন্টালি প্রবলেমেটিক বিষয় বা মেন্টালি টর্চার বিষয় যে আমি আরেকটা দেশে যাব, সেখানে গিয়ে আবার আমার কাগজপত্রগুলো ডকুমেন্টস থেকে শুরু করে ইন্টারভিউ, একটা মেন্টালি স্ট্রেসফুল জিনিস। সেটা কিন্তু না, সাউথ কোরিয়ান অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে এবং আপনি এখান থেকে ইন্টারভিউ ফেস করতে পারেন। তো আজকের ভিডিওগুলো এই হলো ভালো দিক এবং খারাপ দিক। আরেকটা খারাপ দিক আমি ছোট করে বলে দিই শেষ সময়, সেটা হলো যে এজেন্সি চয়েস বা কনসালটেন্সি চয়েসের ব্যাপারে খুব বেশি দক্ষ থাকবেন। কারণ আমি রিসেন্টলি কিছু ভিডিও দেখলাম যে এজেন্সি বা কনসালটেন্সিগুলো স্টুডেন্টদের থেকে পেপার কালেক্ট করে, কিছু টাকা কালেক্ট করে, তারপর কাজ করে না। সব এজেন্সি না, কিছু এজেন্সি। তো এজেন্সি বা কনসালটেন্সির চুজ করার আগে আপনারা এইটুক অ্যাসিওর করে নেবেন যে এজেন্সি বা কনসালটেন্সিটাকে আসলে ভালো হবে না খারাপ হবে। আরেকটা জিনিস যে সেটা সব দেশেই হয় পৃথিবী, সেটা হলো কালচার শক। তো কালচার শক নেওয়ার জন্য আসলে প্রস্তুত থাকতে হবে, কারণ বাংলাদেশের সিস্টেম আর এখানকার সিস্টেম আসলে এক না। তো এই শকটা নেওয়ার মানসিকতা থাকতে হবে। এই হলো ভালো দিক বা খারাপ দিক। আমার মনে হয় সাউথ কোরিয়াতে যতটুকু খারাপ দিক আছে তার থেকে অনেক বেশি ভালো দিক আছে। এবং আপনি যদি মানে আপনার স্বপ্ন থাকে অন্য দেশে যাওয়া বা ভালো কোনো দেশে যাওয়া, বাট আপনার বাজেটটা একটু কম, সেক্ষেত্রে আপনার সাউথ কোরিয়াকে একটি ট্রানজিট পিরিয়ড হিসেবে নিয়ে এই দেশে এসে আসলে পড়ালেখা করে অন্য দেশে যাওয়ার যে বাজেটটা সেটা খুব সহজভাবে ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন এবং এখান থেকে খুব সহজভাবে ইনশাল্লাহ মুভ করতে পারবেন আফটার ইয়োর গ্র্যাজুয়েশন, আফটার ইয়োর প্রোগ্রাম। ঠিক আছে, এই হলো বিষয়। আপনারা ইনশাল্লাহ খুবই উপকৃত হবেন আশা করি এই ভিডিওটা থেকে। সাউথ কোরিয়া চুজ কেন করবেন বা কেন করবেন না সেই বিষয়ে একটা প্রপার ধারণা পাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।